আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা আমাদের বাকি আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের থার্ড পার্ট। ওকে, তো গতকালকে আমরা সো ডট ডট দ্যাট, মানে গত ক্লাসে আমরা সো ডট ডট দ্যাট এই পর্যন্ত দেখেছিলাম, ঠু দেখেছিলাম। এখন আপনাদেরকে একটু বলে রাখি, তো আমরা দেখেন ওইখানে যেই কাজটা করেছিলাম যে যখন সিম্পলে টু ছিল তখন আমরা এটাকে কমপ্লেক্সে গিয়ে সো ডট 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 দ্যাট লিখেছিলাম। ওকে, সো ডট 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 দ্যাট। আজ আমরা যেই কাজটা করব, এই সো ডট ডট অর্থাৎ সো এবং দ্যাটের মাঝখানে আমরা একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব লিখেছিলাম। আমরা আজকে যে রুলটা করব, এইখানে সো এবং দ্যাটের মাঝখানে কিছু থাকবে না, আমরা এখন সরাসরি লিখব সো দ্যাট। এই সো দ্যাট মানে হলো যাতে অথবা যাতে করে। আপনি চাইলে এখানে সো দ্যাট না লিখে আরেকটা কাজ করতে পারবেন, এখানে লিখতে পারবেন ইন অর্ডার দ্যাট। সো দ্যাট বলেন আর ইন অর্ডার দ্যাট বলেন, জিনিস কিন্তু সেম। বাংলা হলো যাতে বা যাতে করে। দেখেন আমরা এখানে মাথায় রাখবো, এটা একদম ফিক্সড রুল বলা যাবে না। সাধারণত যে ঘটনাটা ঘটে, আমরা যদি দেখি যে ধরে নেন সো দ্যাটের সামনে প্রেজেন্ট টেন্স রয়েছে, এই প্রেজেন্ট টেন্স মানে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো, হ্যাঁ যে কোনো একটা বসতে পারে, যেটাই বসুক সেটা, ঠিক আছে। মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে সো দ্যাট। এক্ষেত্রে পরের অংশে আমরা সাবজেক্ট প্লাস ক্যান অথবা মেই, প্রয়োজন হলে আমরা এখানে নটও যুক্ত করব, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স লিখব। ওকে, দেখেন এখানে ক্যান মে কিন্তু একদম 100% লিখতে হবে এরকম না, এর বাহিরেও আছে, তবে যে ঘটনাটা ঘটে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণত ক্যান বা মে পাই। অন্যদিকে যদি এরকম হয় যে সামনে চলে আসছে পাস্ট টেন্স, সো দ্যাটের সামনে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে পরে আপনি জাস্ট মডাল দ্বারে পাস্ট বানায় দেন। এখানে খুড মে না লিখে আমরা এখানে লিখবো মাইট, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম বা বেস ফর্ম প্লাস আদার্স। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখাই। যেমন আমরা বলতে পারি উই ইট। আচ্ছা, মাথায় রাখবেন এই সো দ্যাট দিয়ে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াটা মানে খুব স্মার্ট একটা আনসারিং সিস্টেম বলতে পারি আমরা। আপনি যে কোনো ভার্বকে কেন অথবা হোয়াই দিয়ে যদি কোয়েশ্চেন করেন, তাহলে আনসারটা সো দ্যাট দিয়ে খুব স্মার্টলি লেখা যায়। আমি দেখাই আপনাদেরকে, এগুলো আমি যখন আপনাদেরকে প্যাসেজ সলিউশন করাবো, প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর করাবো, তখন এগুলো মারাত্মক কাজে লাগবে, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেমন ধরে নেন আমি বললাম উই ইট, আমরা খাই। এবার বনি ভাই জিজ্ঞেস করলো যে সুমন ভাই আপনারা যে খান, সত্যি করে বলেন, হোয়াই ডু ইউ ইট, আপনারা কেন খান বা তুমি কেন খাও? তখন আমি বলতে পারি সো দ্যাট, যাতে আমরা খাই। তাহলে দেখেন উদ্দেশ্যটা কি, সো দ্যাট। এবার যেহেতু সামনের অংশে প্রেজেন্ট টেন্স আছে, উই ক্যান, অনেকে লিভ বলে, ভাই লিভ লিখবো না, লিভ মানে বাস করা, টিকে থাকা, বেঁচে থাকার ইংরেজি হলো সারভাইভ। সো দ্যাট উই ক্যান সারভাইভ, যাতে আমরা টিকে থাকতে পারি। সো দ্যাট উই ক্যান গেট এনার্জি, যাতে আমরা শক্তি পেতে পারি, পাওয়ার পেতে পারি। ওকে, এবার দেখেন আমি সামনে কিন্তু প্রেজেন্ট টেন্স লিখেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট। আবার আমি এভাবে লিখতে পারি আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি। এবার আপনি জিজ্ঞেস করলেন হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, কেন ইংরেজি শিখতেছ? এই যে এবার আমি উত্তর দিচ্ছি সো দ্যাট, যাতে করে আই ক্যান গো অ্যাব্রোড, যাতে আমি বিদেশে যেতে পারি। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে রাখেন, ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ফ্যাক্ট, সেটা হলো অ্যাব্রোড ওয়ার্ডটা হলো একটা অ্যাডভার্ব, তাই এখানে টু লেখা যাবে না। অ্যাব্রোড যেহেতু আছে, টু লেখা যাবে না। তবে যাতে আমি লন্ডনে যেতে পারি, যাতে আমি নিউ ইয়র্কে যেতে পারি, এটা যদি বলতাম তাহলে সো দ্যাট আই ক্যান গো টু লন্ডন, সো দ্যাট আই ক্যান গো টু নিউ ইয়র্ক, সো দ্যাট আই ক্যান গো টু সিডনি। ওকে, এরকম আমি বলতে পারতাম, কিন্তু এখানে আমি কেন পারছি না? কজ অ্যাব্রোড শব্দটা হলো একটা অ্যাডভার্ব। ওই যে বলে না বিদেশে, হ্যাঁ এই বিদেশে, কিন্তু এই বিদেশে বোঝালে আপনারা লিখতে হবে অ্যাব্রোড।
ওকে, এটা অ্যাব্রোড শব্দটা যেহেতু অ্যাডভার্ব, আমরা এখানে কোনো প্রেপোজিশন লিখবো না, লেখা সম্ভব না। এবার চলে আসেন, তার মানে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটও হইতে পারে, ইভেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। ওকে, একইভাবে দেখেন she was going to নিউ মার্কেট, সে নিউ মার্কেটে যাইতেছিল। এখন ধরেন আপনি জিজ্ঞেস করলেন যে ভাই সে নিউ মার্কেটে যাইতেছিল কেন? এইবার আমরা বললাম সো দ্যাট, যাতে she could buy some cosmetics। আমরা অনেকে বলি কসমেটিক্স, উচ্চারণ হচ্ছে কসমেটিক্স, তাহলে পারা যাবে না? আমরা অনেকে এটাকে উচ্চারণ করি কসমেটিক্স, উচ্চারণ হচ্ছে কসমেটিক্স। হ্যাঁ, এসটা জ হয়ে যায়, কসমেটিক্স। আচ্ছা, সো ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা পারবো। এইবার আসেন ওস্তাদ, এই যখন সো দ্যাট যুক্ত থাকতেছে তখন আমরা এটাকে কিভাবে কমপ্লেক্স করব, আসেন সেটাই আমরা একটু দেখে নেই। তাহলে আমাদেরকে এখানে যে জিনিসটা খেয়াল করতে হইব সেটা হলো, দেখেন প্রথমে একটা স্বাধীন ক্লজ থাকবে, এরপর থাকবে সো দ্যাট যুক্ত অধীন ক্লজ আর কি। তো আমরা এইটাকে সিম্পল বানাইতে গেলে স্বাধীন ক্লজটা লিখবো, তারপরে শুধু টু লিখতে পারবেন অথবা ইন অর্ডার টু লিখতে পারবেন, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এই যে দেখেন একটা স্বাধীন ক্লজ, হি ওয়ার্কস হার্ড স্বাধীন ক্লজ। আর এই যে আমরা সো দ্যাট যুক্ত যে ক্লজটা পাইলাম, সো দ্যাট যাতে হি ক্যান শাইন ইন লাইফ, যাতে সে উন্নতি করতে পারে, জীবনে উন্নতি করতে পারে। এই যে ভায়া, এইটা কি অধীন ক্লজ। সিম্পল বানাইতে গেলে আপনার প্রথমে স্বাধীন ক্লজ লিখতে হবে। এই যে হি ওয়ার্কস হার্ড স্বাধীন ক্লজ লিখছি, শুধু টু অথবা ইন অর্ডার টু, আমরা শুধু টু লিখছি, টু শাইন ইন লাইফ। তাহলে বাংলাটা খেয়াল করেন, সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে। আর আমরা এখানে বললাম সে জীবনে উন্নতি করতে কঠোর পরিশ্রম করে। মেহেদি ভাই বলতেছেন যে স্যার আপনি হাসেন কেন? আমি ক্লাস নেই, আমার সামনে আরেক ভাই থাকে, বুঝতে পারছেন তো? এই আমরা মাঝে মাঝে ঠাট্টা করি আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এই তো মাশাআল্লাহ, মেহেদি হাসান ভাই বলে আপনি হাসেন কেন? এইবার চলে আসেন ভাই, আমরা এতদিন দেখে আসছি কমপ্লেক্সটা যেমন তেমন, কম্পাউন্ড সবচেয়ে সহজ ছিল। মাথায় রাখেন সো দ্যাট যুক্ত সিম্পল মানে কমপ্লেক্স গুলোকে কম্পাউন্ড করতে গেলে আপনারা এরা একটা ভালো লাড়াচাড়া দিয়ে দিবে, ঠিক আছে? সেটা হলো প্রথমে আপনাকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে যদি সামনের অংশটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে লিখবেন ওয়ান্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়ান্টস, সামনের অংশটা পাস্ট টেন্স হলে লিখতে হবে ওয়ান্টেড, এরপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম, পরের অংশে অ্যান্ড প্লাস স্বাধীন ক্লজ লিখতে হবে, ঠিক আছে? এইটা আমাদের অনেক ভাই বোনের কাছে একটু অড লাগে যে ভাই কিরে কেমনে কি এই ওয়ান্ট বা ওয়ান্টস বা ওয়ান্টেড কোত্থেকে আসলো ভাই, এটা এক্সট্রা আনতে হবে আপনাকে, ঠিক আছে? এটা আপনাকে এক্সট্রা আনতে হবে, কিচ্ছু করার নাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে বললাম হি ওয়ার্কস হার্ড, এই যে দেখেন হি ওয়ার্কস হার্ড, স্বাধীন ক্লজটা আমরা অক্ষত রাখলাম, পরে গিয়ে লিখবো স্বাধীন ক্লজটা। এই যে অধীন ক্লজ যেটা ছিল তার সাবজেক্টটা আমাদেরকে আগে লিখতে হবে, তাহলে অধীন ক্লজের সাবজেক্ট হি, এই যে আমরা লিখছি হি। এবার যেহেতু সামনে ভার্বের সাথে এস আছে তাই আমরা এখানে লিখবো ওয়ান্টস টু আর কি, হি ওয়ান্টস টু, এরপরে ভার্বের বেস ফর্ম কি ছিল? বেস ফর্ম শাইন, হি ওয়ান্টস টু শাইন ইন লাইফ অ্যান্ড, এখানে অ্যান্ড না লিখে যদি অ্যান্ড সো লেখেন শুনতে ভালো লাগবে। হি ওয়ান্টস টু শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে চায়, অ্যান্ড সেজন্য, অ্যান্ড সো এবং সেজন্য হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। জাকিয়া বলতেছেন স্যার অফলাইন ক্লাসে আরো বেশি হাসে। হ্যাঁ জাকিয়া, আপনাদের সাথে রাজশাহীর ক্লাসে অনেক মনে হয় হাসাহাসি করছিলাম বাবা। সামনের মাসে আপনাদের সাথে সম্ভবত রাজশাহীতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ওই দিন কিন্তু পেয়ারা ভর্তা খাওয়াবেন আমাদেরকে। হ্যাঁ, আপনাদেরকে একটা তথ্য দেই আর কি। তো রাজশাহীর বুঝছেন, বিশেষ করে পদ্মার পাড়ে আর কি, টিবাদ আর একটা হচ্ছে পদ্মা গার্ডেন, এই দুই জায়গায় রাজশাহী গেলে বুঝছেন এইখানে যে পেয়ারা ভর্তাটা পাওয়া যায় ভাই, মানে অসাধারণ। বুঝছেন, কেউ যদি না খান তাহলে মিস করবেন। পেয়ারা ভর্তা খাওয়ার জন্য রাজশাহীর মতো একটা ক্লিন সিটি দেখার জন্য হলেও রাজশাহী যাওয়া দরকার, সাথে কাটাখালীর কালাভোনা সহ। আমার তো বুঝছেন এখন ক্ষুধা লেগে গেল আর কি। আচ্ছা, তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো বাবা। এইবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিব, আমি আপনাদেরকে একটা সিম্পল দিব, আপনারা এই সিম্পলটারে কমপ্লেক্স এবং কম্পাউন্ড বানাবেন, এক্ষুনি বানায় দিবেন, দেখি কে কে পারেন। তাহলে হি
ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। কেন গিয়েছিল? টু মিট মিম, মিমের সঙ্গে দেখা করতে। আপনারা এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটোই বানায় দিবেন। তাহলে দেখেন আমরা এখানে যেই কাজটা করব, আমরা স্বাধীন ক্লজ পায়ে গেছি বাবা। তাহলে আমরা স্বাধীন ক্লজটা লিখে ফেলি, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। সামনের অংশে পাস্ট টেন্স আছে কিন্তু, সো দ্যাট, যাতে করে। আবার আমরা সাবজেক্টটাকে আনবো, এইবার কিন্তু ক্যান লিখেন না, আপনাকে লিখতে হবে খুড। হি খুড, মাইটও লিখতে পারতেন, হি খুড মিট মিম, সে সেখানে গিয়েছিল যাতে সে মিমের সঙ্গে দেখা করতে পারে। এবার আমরা এটাকে কম্পাউন্ড বানাবো, আমরা স্বাধীন ক্লজটাকে অক্ষত রাখবো কিন্তু। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে সাবজেক্টটা লেখা। তাহলে আমরা সাবজেক্ট লিখলাম হি। এবার যেহেতু সামনের অংশে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স আছে, তাই আমরা লিখবো ওয়ান্টেড টু। হি ওয়ান্টেড টু। এবার অধীন ক্লজের ভার্ব কি ছিল? মিট মিম, সে মিমের সঙ্গে দেখা করতে চেয়েছিল। অ্যান্ড, শুধু অ্যান্ড না লিখে খুব বেটার হবে আপনি যদি সাথে একটা সো লেখেন, না লিখলেও সমস্যা নাই। সে মিমের সাথে দেখা করতে চেয়েছিল, অ্যান্ড সো, এবং সেজন্য। এইবার স্বাধীন ক্লজটা লিখে দেন, হি ওয়েন্ট দেয়ার। বোঝা গেছে কিনা বাবা? একটু কমেন্ট করেন। তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস করলে পারবো ইনশাল্লাহ। তাহলে আসেন এই বিষয়গুলো নিয়ে আপনারা আরেকটু স্টাডি করেন, ভালো হবে। এবার আমরা খুব সহজ সরল একটা রুল দেখব। তবে এই রুলটা দেখার আগে আপনাদের সাথে একটু কিছু সাফিক্স দেখাই। আমরা লিখতেছি যে কিছু সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চে উ, এই চে উ মানে কিন্তু বাবা চেনার উপায়। হ্যাঁ, এখানে মাথা রাখবো আমরা, এটা আমরা যেটা মাথায় রাখবো, শতভাগ মিলবে না। এটা কিন্তু একদম শতভাগ মিলবে তা না। কেউ যদি আশায় থাকেন এগুলো থাকলে একদম 100তে 100 মিলবে, তাহলে তার জন্য দোয়া করতে হবে আমাদের। আচ্ছা দেখেন, যদি কোনো ওয়ার্ডের শেষে এ এল থাকে, যেমন অ্যাকচুয়াল, মিউচুয়াল, ফাইনাল। আবার মাথায় রাখতে হবে যখন ভার্বের সাথে এ এল থাকে সেটা নাউন হয়ে যায়। যেমন ডিনাই একটা ভার্ব, আপনি যখন বলছেন ডিনায়াল, প্রপোজাল, ঠিক আছে, তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে দেখেন এ এল থাকলে, তারপরে আপনি অ্যান্ড থাকলে বলতে পারেন অ্যান্ড, যেমন ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট। ওকে, তারপরে বল থাকলে যেমন আনএবল, রিমার্কেবল, রেসপন্সিবল, এরকম আর কি। যদি ইএনটি থাকে, যদি লেস থাকে, হ্যাঁ আমি জাস্ট এলোমেলো ভাবে লিখে দিচ্ছি, যদি আস থাকে, যদি সিভ থাকে, যদি টিভ থাকে, অ্যাক্টিভ। ওকে, যদি ওয়ার্ডের সাথে লার থাকে, রেগুলার, পপুলার, সিমিলার। ওকে, এরকম অনেক আছে। এছাড়াও নাউনের সাথে যখন এল ওয়াই যোগ হয় সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এছাড়াও মাথায় রাখবেন ভার্বের সাথে আইএনজি যোগ হইলে সেটাও অ্যাডজেক্টিভ হয়। তবে মাঝে মাঝে যেহেতু এটা অ্যাডভার্ব হয়, মাঝে মাঝে নাউন হয়, তাই আমরা এই ক্ষেত্রে মাথায় রাখবো শর্ত প্রযোজ্য। আর ভার্বের 3 নাম্বার ফর্ম মানে সেটা অলওয়েজ অ্যাডজেক্টিভ। ওকে, ভার্বের 3rd ফর্ম মানেই হলো সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এটা আমরা একটু মাথায় রাখি। তাহলে আসেন একটা দুর্দান্ত রুল শিখবো আমরা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুল, তবে আপনি সব বইয়ে এই রুলটা পাবেন না। যদি কখনো এরকম দেখতে পান যে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস স্বাধীন ক্লজ আছে, আমাকে বলেন তো এই জায়গাটাতে অধীন ক্লজ কোনটা? একটু কুইকলি কমেন্ট করেন তো দেখি। আমাকে আপনারা কমেন্ট করে জানান যে এই জায়গাটাতে অধীন ক্লজ কোনটা। হ্যাঁ, এই কমপ্লেক্স থেকে অধীন ক্লজ কোনটা খুঁজে বাইর করেন তো দেখি। খুঁজে বাইর করেন এখানে অধীন ক্লজ কোনটা, না পারলে বিপদ। এই যে দেখেন দ্যাট যুক্ত স্বাধীন, মানে স্বাধীনের সামনে লিঙ্কার থাকলে তো সেটা অধীন হয়। এই যে দ্যাট প্লাস স্বাধীন, এইটাই হলো মূলত আমাদের অধীন ক্লজ। ওকে,
আচ্ছা, এইবার আমরা যেটা মাথায় রাখবো, এইরকম যদি ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস স্বাধীন ক্লজ থাকে, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব বানানো। তাহলে আপনি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে দিবেন, এইটা হয়ে যাবে অ্যাডভার্ব, তারপরে স্বাধীন ক্লজ লিখে দিবেন। যেমন ইট ইজ ন্যাচারাল, এই যে এল আছে কিন্তু, ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা স্বাভাবিক যে উই মাস্ট ডাই ওয়ান ডে, আমরা একদিন মারা যাব। তাহলে আমরা এখানে যে কাজটা করব, অ্যাডজেক্টিভটার লগে একটা এল ওয়াই লাগায় দেব, এই যে হয়ে গেছে ন্যাচারালি। এবার দ্যাটের পরের অংশটা নেন, উই মাস্ট ডাই ওয়ান ডে। আর এত থ্যাংক ইউ, অনেকে কমেন্ট করছেন, ধন্যবাদ। আর এইখানে ভাই আগের ক্লাসটা পরে নেবেন, পরের ক্লাসটা আগে নেবেন, দ্যাটের জায়গায় অ্যান্ড লিখবেন। তাহলে পরের ক্লাস ছিল কি, উই মাস্ট ডাই ওয়ান ডে, উই মাস্ট ডাই ওয়ান ডে অ্যান্ড ইটস ন্যাচারাল, এটাই স্বাভাবিক। আবার ওই যে রিপন ভিডিওর মতো বলেন না, এটাই বাস্তব, হা 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 হা। হ্যাঁ, তাহলে ভাইয়ারা এখন একটু কাছে আসেন, আপনারা চলে আসেন এদিকে, এই প্রশ্নটার উত্তর করে দেন। অ্যাকচুয়ালি হি ইজ আ ক্রিঞ্জ, ক্রিঞ্জ মানে হচ্ছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, মানে ভাব নিচ্ছে মারাত্মক। হ্যাঁ, এটাতে ফুল বাবু বলে আর কি। দেখি এই প্রশ্নটার উত্তর আপনারা করে দিতে পারেন কিনা। অ্যাকচুয়ালি হি ইজ আ ক্রিঞ্জ, ক্রিঞ্জ মানে হচ্ছে ফুল বাবু, মানে আছে না অনেকে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। দ্রুত এটার কমপ্লেক্সটা করে দেন, কম্পাউন্ড না করলেও হবে, কমপ্লেক্সটা করে দেন। আর যদি পারেন তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটোই করে দেন কুইকলি। আচ্ছা, তাহলে দেখেন অ্যাকচুয়ালি হি ইজ আ ক্রিঞ্জ, আমরা কি করব, ইট ইজ প্লাস ইট ইজ অ্যাকচুয়াল দ্যাট, ইট ইজ অ্যাকচুয়াল দ্যাট হি ইজ আ ক্রিঞ্জ। এই যে হয়ে গেছে, এই তো আমাদের মনির ভাই লিখে ফেলছেন। তারপরে দেখেন হি ইজ আ ক্রিঞ্জ and it is actual. ওকে, এখন আপনাকে এরকম সেন্টেন্স বানাইতে হবে, যেমন আমি আপনাকে একটা বানায় দিচ্ছি। ফাইনালি, অবশেষে, ফাইনালি কমা দেওয়া যায়, না দিলেও সমস্যা নাই। ইউ হ্যাভ টু কাম টু মি, অবশেষে তোরে আমার কাছেই আসতে হবে। এই যে দেখবেন ফাইনালি ইউ হ্যাভ টু কাম টু মি। দেখেন আমরা ছেলেটাকে ইজিলি কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারি। এখন দাদা এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু বিপদ। এই তো নয়ন ভাই, ধন্যবাদ। শাহাদ ভাই, আচ্ছা আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে এইবার দাদারা আপনারা এই প্রশ্নটার উত্তর একটু বলেন, এ বি সি ডি কি হবে? আমরা দেখতে পাচ্ছি ইট ইজ সার্টেন দ্যাট, এটা নিশ্চিত যে দ্যাটের আগে অ্যাডজেক্টিভ আছে, তার আগে ইট ইজ আছে। হি উইল কাম, তাহলে যেহেতু সিম্পল বানাইতে বলছে, বাকিগুলোতে অ্যান্ড যুক্ত থাকায়, দ্যাট যুক্ত থাকায় জীবনেও এগুলা সিম্পল না। তাহলে সার্টেনলি হি উইল কাম, এটা নিশ্চিত যে সে আসবে। আর আমরা বললাম নিশ্চিতভাবেই সে আসবে। তাহলে আসেন এবার আমরা সামনের দিকে যাই। এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, এটা অবশ্য যদিও আমাদের এই রুলের না, কিন্তু দেখি আপনারা এটা করতে পারেন কিনা। যদি এটা এই রুলের না, যে রুলগুলো আমরা পড়লাম সেটার মধ্যে না, দেখি আপনারা এটা ট্রাই করে পারেন কিনা। The complex sentence of a rolling stone gathers no moss. A rolling stone gathers no moss. আচ্ছা আসেন আমি আপনাদেরকে ব্যাখ্যা করি বিষয়টা। A rolling stone gathers no moss. একটা চলন্ত পাথরে শ্যাওলা জন্মায় না। তো দেখেন এ নাম্বারে আমরা যাই। আ স্টোন, একটা পাথর, দ্যাট যেটা রোলস গড়িয়ে গড়িয়ে চলে, সেটাতে গ্যাদার্স নো মস, কোনো শ্যাওলা জন্মায় না। আচ্ছা এটা ইয়েস নাকি নো আমরা পড়ে যাচ্ছি, তবে আপাতত মনে হচ্ছে ইটস ওকে। এইবার দেখেন দো অলদো আসছে। ভাইরে দো অলদো তখনই আসে যখন কোনো সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা বাট থাকে, সো এইটা আসার কোনো সুযোগই নাই। এরপরে দেখেন আ স্টোন, এই যে এরপরে দেখা যাচ্ছে হোয়াট। এই হোয়াট শব্দটা রিলেটিভ প্রোনাউন যখন হয় তখন তার সামনে অ্যান্টিসিডেন্ট বসে না। তাহলে মাথায় রাখবেন অ্যান্টিসিডেন্টের পরে হোয়াট বসে না। তাহলে এখানে হোয়াট দেওয়ার কারণে ঝামেলাটা হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে দেখেন যেহেতু হোয়াট হবে না, তাহলে এ নাম্বারটাই কারেক্ট অ্যান্সার।
আর অ্যাজ সিন্স বিকজ থাকলে এটা তো কোনোভাবে হওয়া সম্ভব না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এ, 1 নাম্বার। ওকে, এটা কোনো রুল থেকে না, এটা কমন সেন্স থেকে আনছে আর কি। তাহলে আসেন আমরা পরের অংশে জাম্প করি। আচ্ছা, এখানে আরো 2-1টা রুল দেওয়া উচিত ছিল, দেয়া নাই। আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল করাই দেই, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা রুল। হ্যাঁ, এই রুলটা বুঝতে গেলে আপনাকে একটু রিলেটিভ প্রোনাউন চিনতে হবে। এই রুলটা বুঝতে গেলে আপনাকে রিলেটিভ প্রোনাউন চিনতে হবে। শুধু রিলেটিভ প্রোনাউন চিনলেই হবে না, আপনাকে রিলেটিভ অ্যাডভার্বও চিনতে হবে বাবা। তাহলে রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব না জানলে আমরা এই রুলটা কোনোভাবেই বুঝতে পারবো না। আপনাদেরকে একটু বলি, রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে 4টা। কি কি ভাই? এই when, তারপরে where, তারপরে why এবং হাউ মাউ খাও। মাও আর খাও বলার দরকার নাই, শুধু হাও আর কি। মেহেদি হাসান ভাই বলতেছেন ডি কেন হয় না? ডি হবে না কারণ আমরা জানি যে as since because থাকলে সিম্পল সেন্টেন্সে বিকজ অফ বসে, ওইখানে বিকজ অফ ছিল না। ঠিক আছে ভাই মেহেদি হাসান ভাই? আচ্ছা, এইবার আসেন এগুলোকে বাদ দিয়ে বাকি, মানে দ্যাট ছাড়া বাকি যেই ডব্লিউএস ওয়ার্ড গুলো আছে, এই ডব্লিউএস ওয়ার্ড গুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা মাথায় রাখবো 4টা ডব্লিউএস ওয়ার্ড। স্যার আমি ক্লাসটা মিস করলাম, নাসিমা ইসলাম। সমস্যা নাই, পরে দেখে নিন বাবা। when, where, why, how, এই 4টাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। যদিও বিভিন্ন বই এটাকে রিলেটিভ অ্যাডভার্ব না বলে রিলেটিভ প্রোনাউন বলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন না। আপনার বিশ্বাস না হলে গুগলে সার্চ দেন, বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইভাবে বলবো, আমরা যদি কখনো এরকম দেখি যে কোনো একটা সেন্টেন্সে আপনি একটা নাউন পেয়ে গেছেন, অথবা কোনো একটা সেন্টেন্সে আপনি একটা প্রোনাউন পেয়ে গেছেন, যদি এইরকম দেখেন যে একটা নাউন অথবা একটা প্রোনাউন, খেয়াল করবো, একটু মনোযোগ সহকারে দেখবো, নাউন বা প্রোনাউনের পরে, সাধারণত ইমিডিয়েট পরে তীর চিহ্নটা দেখতে হবে, কিন্তু যদি আপনি নাউন বা প্রোনাউনের ইমিডিয়েট পরে যদি আপনি একটা দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড পান, তাহলে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড নাউন প্রোনাউনের পরে বসে, সেই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা যদি, এই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা যদি আগের নাউন বা প্রোনাউনটাকেই বুঝায়, তাহলে আপনি ড্যাম শিওর হয়ে যাবেন এই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটাই হচ্ছে আরপি। আরপি মানে বাবা যে রমনা পার্ক না, কিন্তু রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করব, দ্যাট এবং ডব্লিউএস ওয়ার্ড যদি নাউনের পরে বসে আগের নাউনকে নির্দেশ করে, সেক্ষেত্রে সেই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। আর যে নাউন প্রোনাউনকে নির্দেশ করছে এইটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের বাংলা হইল পূর্বপদ। অ্যান্টিসিডেন্টের বাংলাটা কি? পূর্বপদ। আচ্ছা, আসেন তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি। তাহলে আসেন আমরা একটু ভিজ দেই। মনে আছে না বাবা, ভিজ মানেই হলো এক্সাম্পল। ধরেন আমি একটা বাক্য লিখলাম, মিস্টার রাকিব, মিস্টার রাকিব ফাউন্ড তামিম। মিস্টার রাকিব তামিমকে ফোন করলো। দেখেন বাক্য কিন্তু শেষ। মিস্টার রাকিব তামিমকে ফোন করছে, বাক্য শেষ। এখন এই বাক্যটাতে তামিম একটা কি? তামিম হলো একটা নাউন। যখনই আমি নাউন বা প্রোনাউন পাবো, আমি চাইলেই ওই নাউন প্রোনাউনকে নির্দেশ করার জন্য, বোঝানোর জন্য এরপরে একটা দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড নিতে পারবো। তাহলে আমি যেই কাজটা করব, আমি এইখানে একটা ডব্লিউএস ওয়ার্ড নিলাম, আমি লিখলাম হু। এই হু এর বাংলা কি বাবা? এই হু এর বাংলা হইল যে। এখন আপনারাই একটু খেয়াল করুন তো স্যার, এই যে মানে কে? এই যে মানে তামিম।
আমি এটাই বলেছিলাম যে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যদি নাউনের প্রোনাউনের পরে বসে ওই নাউনটাকে নির্দেশ করে, যেমন তামিমের পরে বসে হু, হু মানে যে, এই হুটা কিন্তু তামিমকেই বোঝাচ্ছে, তাহলে এই হুই হইল রিলেটিভ প্রোনাউন। তাহলে বাংলা খেয়াল করি আমরা, বাংলায় মিনিংটা কি আসতেছে, রাকিব তামিমকে ফোন করলো, জনাব রাকিব তামিমকে ফোন করলো যে, এই যে মানে কে, তামিম। এখনো কিন্তু বাক্যটা কমপ্লিট হয় নাই, এখন আমরা বলতে পারি হু ওয়ার্কস ইন মিরপুর, যিনি মিরপুরে কাজ করেন। তাহলে আপনারা আমারে বলবেন এইখানে বাক্য আছে কয়টা? বাক্য আছে দুইটা, ঠিক আছে, এখানে বাক্য আছে কয়টা? দুইটা। মেহেদি জিজ্ঞেস করতেছে হোয়াট কেন রিলেটিভ প্রোনাউন না? মেহেদি হাসান, আমি কি একবারও বলছি হোয়াট রিলেটিভ প্রোনাউন না? আমি তা বলি নাই। হোয়াট রিলেটিভ প্রোনাউন, তবে হোয়াট এমন এক রিলেটিভ প্রোনাউন যার সামনে অ্যান্টিসিডেন্টটা কখনোই সরাসরি আসে না, এটাকে উজ্জ্ব ধরে নেওয়া হয় বাবা, ঠিক আছে, এটাকে উজ্জ্ব ধরে নেওয়া হয়, ঠিক আছে। যদিও অনেকে হোয়াট লিখে ফেলে, লেখেন এরকম না। তাহলে এখানে বাক্য আছে কয়টা দেখেন তো? বাক্য কিন্তু দুইটা আছে। কিভাবে দুইটা বাক্য আছে দেখেন। প্রথম বাক্যটা হচ্ছে মিস্টার রাকিব ফাউন্ড তামিম, মিস্টার রাকিব তামিমকে ফোন করলো। এইবার দেখেন প্রথম বাক্যটা মুছে ফেললাম, এখানে দ্বিতীয় একটা বাক্য পাওয়া যাইতেছে, খেয়াল করছেন? এখানে বাক্য কিন্তু দুইটা। প্রথম বাক্যটা কি? মিস্টার রাকিব ফাউন্ড তামিম, মিস্টার রাকিব ফাউন্ড তামিম, মিস্টার রাকিব তামিমকে ফোন করলো। দ্বিতীয় বাক্যটা কি? এই যে দেখেন, তামিম ওয়ার্কস ইন মিরপুর, তামিম মিরপুরে বাস করে, তামিম মিরপুরে কাজ করে। তাহলে দেখেন মিস্টার রাকিব তামিমরে ফোন করছে, এটা একটা বাক্য। তামিম মিরপুরে কাজ করে, এটা একটা বাক্য। এখন আপনি জাস্ট একটু খেয়াল করুন তো, এই দুটো বাক্য এখনো কিন্তু এক হয় নাই। তাহলে একটা ছিল মিস্টার রাকিব ফাউন্ড তামিম, আর একটা ছিল তামিম ওয়ার্কস ইন মিরপুর। এই দুটো বাক্য এখনো এক হয় নাই, আলাদা আছে। এই আলাদা বাক্য দুটোকে রিলেটেড করলো কে? হু। আলাদা বাক্যকে যে রিলেটেড করে তার নামই হলো রিলেটিভ প্রোনাউন। আর এই ক্ষেত্রে তামিম রে আপনার বলতে হবে অ্যান্টিসিডেন্ট। এই লাইনটা বুঝেছেন কি না কুইকলি কমেন্ট করে জানান। এই তো মাশাআল্লাহ, অনেকে ইয়েস লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে ডান লিখছেন। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি, এখানে কিন্তু বাক্য আছে দুইটা। প্রথম হচ্ছে রাকিব ফ্রম তামিম, দ্বিতীয় বাক্য হচ্ছে তামিম ওয়ার্কস ইন মিরপুর। অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আগের অংশ পাস্ট টেন্স, পরের অংশ প্রেজেন্ট টেন্স, এখানে কি ভুল না? জি না, এটা ভুল না। এটা হচ্ছে, এটা টেন্স না, এটা পুরোটা হচ্ছে সেন্স। আমি কি বলতে পারি না যে 1 বছর আগে আমি একটা লোকের সঙ্গে দেখা করেছিলাম, তিনি এখন দিনাজপুরে থাকেন। তাহলে আমি দেখা করছি তার সাথে 1 বছর আগে, উনি এখন দিনাজপুরে থাকলে আমার কি কোনো সমস্যা? সমস্যা নাই তো। এখানে টেন্স না, এটা পুরোটা হচ্ছে সেন্স। তাহলে মাথায় রাখবো আমরা, রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজগুলো টেন্স না, পুরোটা ডিপেন্ড করে সেন্সের উপর, টেন্স না কিন্তু এখানে। আমি আরেকটা বাক্য আপনাদেরকে লিখে দেই, ঠিক আছে? আমি আপনাদেরকে আরেকটা বাক্য লিখে দিই। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে জাকিয়া কালেক্টেড বুক, জাকিয়া একটা বই সংগ্রহ করলো। বাক্য আমরা এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি জাকিয়ার এই বই সম্পর্কে আমরা আরেকটু কথা বলবো, আরেকটু তথ্য দিব। তখন আমরা বললাম দ্যাট, জাকিয়া একটা বই সংগ্রহ করলো, দ্যাট যেটি। আপনারা জিজ্ঞেস করলেন যে ভাই যেটি মানে কোনটা? এই দেখেন তো, যেটি মানে কোনটি বাবা? ওই বইটা, তাই না? তাহলে দ্যাটটারে আপনাকে বলতে হচ্ছে যে ভাইয়া এইটা হলো আরপি, রিলেটিভ প্রোনাউন, বই হয়ে গেছে এখন অ্যান্টিসিডেন্ট। আমি সংক্ষেপে লিখলাম, আবার অ্যান্টাসিড প্লাস বলেন না ভাই, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? তাহলে জাকিয়া কালেক্টেড আ বুক, জাকিয়া একটা বই সংগ্রহ করলো, যেটি আমরা কি বলতে পারি? দ্যাট ওয়াজ রিটেন বাই আরিফ আজাদ। আপনি চাইলে হুমায়ুন আহমেদ লিখতে পারেন, হুমায়ুন আজাদ লিখতে পারেন। তাহলে এখানে বাক্য আছে দুইটা, খেয়াল করেন। প্রথম বাক্যটা হচ্ছে জাকিয়া কালেক্টেড আ বুক, দ্বিতীয় বাক্যটা হচ্ছে বুক ওয়াজ রিটেন বাই আরিফ আজাদ। তাহলে আ বুক ওয়াজ রিটেন বাই আরিফ আজাদ, এটা একটা বাক্য। জাকিয়া কালেক্টেড আ বুক, এটা একটা বাক্য। এই যে আলাদা দুটো বাক্যকে রিলেটেড করলো কে? দ্যাট। যে জিনিসটা আলাদা বাক্যকে রিলেটেড করে তার নামই হলো রিলেটিভ প্রোনাউন। এতটুকু বুঝতে পেরেছেন কিনা কুইকলি বলে ফেলেন। এটা আমি আপনাদের সাথে ব্যাখ্যা করেছি, আপনাদের সাথে আরো ব্যাখ্যা করেছিলাম ক্লজের ক্লাসে।
আরো বেশি ব্যাখ্যা করেছি আমি যে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজগুলো যখন তার পূর্বের নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে রিলেটিভ প্রোনাউন যুক্ত এই যে ক্লজটা, যে দ্যার ওয়াজ রিটেন বাই আরিফ আজাদ, এটা কিন্তু বই সম্পর্কে তথ্য দিচ্ছে। তারপর দেখেন হু ওয়ার্কস ইন মিরপুর, এটা কিন্তু তামিম সম্পর্কে তথ্য দিচ্ছে। সো নাউন সম্পর্কে তথ্য দেয়, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবুক একটা নাউন, নাউন সম্পর্কে তথ্য দেয়, এইটাও একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আমরা যে জিনিসটা ধরে ফেললাম, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ মূলত তার পূর্বের নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। আশা করি এতটুকুর মধ্যে সমস্যা নাই। এইবার আপনারা কমেন্ট করেন তো এ এবং বি এই দুটো কোন ধরনের সেন্টেন্স? এগুলো কি সিম্পল সেন্টেন্স নাকি এগুলো কমপ্লেক্স সেন্টেন্স? কুইকলি কমেন্ট করেন দেখি। এ এবং বি এই দুটো সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? দ্রুত কমেন্ট করেন। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ। এই যে আপনারা বুঝে ফেলাইছেন ভাই, এই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, এই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন আমরা যেই রুলটা দেখব, যেই জিনিসটা আমরা শিখবো সেটা হলো, দেখেন মাথায় রাখেন, আমরা এখন যেটা শিখবো সেটা হলো, মনোযোগ সহকারে দেখেন, সেটা হলো রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল বানানোর নিয়ম। তাহলে আমরা এখন যেটা দেখতেছি সেটা হইতেছে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল বানানোর নিয়ম। ঠিক আছে ভাই, এটা যদি মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ সুপার ডুপার একটা আমরা ক্লাস পেতে যাচ্ছি। এই জায়গাটা মানে এখন যে টিপস এন্ড টেকনিকটা দেখবেন, রুলটা দেখবেন, এইটা আপনি একজন ভালো মানের লেখক কিনা, আপনি একজন ভালো মানের পাঠক কিনা, সেইটা এই রুলের উপর আপনার দক্ষতাই বলে দিবে। ঠিক আছে, এটাকে আমরা এভাবে বলতে পারি যে রিলেটিভ প্রোনাউন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজ কে রিডিউসড করার নিয়ম। হ্যাঁ, এটাকে কেউ কেউ বলে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে আমি কিছু নিয়ম লিখে দিচ্ছি, আপনারা দেখার সাথে সাথে একবারে ঠাড়া মুখস্থ করবেন। 1 নাম্বার নিয়ম, প্রথমে অ্যান্টিসিডেন্ট এর পরের আরপি মানে রিলেটিভ প্রোনাউন টি উঠে যায়। তাহলে রিলেটিভ প্রোনাউন থাকবে অ্যান্টিসিডেন্টের পরে, আপনি এটা রাখতে পারবেন না, তুলে দিবেন। 2, অক্সিলিয়ারি ভার্ব থাকলে, কারণ নাও থাকতে পারে, থাকলে উঠে যায়। অক্সিলিয়ারি ভার্ব থাকলে উঠে যায়। 3, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব যেটা থাকবে তার সাথে আইএনজি যোগ করবেন। 4, প্যাসিভ ভয়েসে V3 হয়। এইটা আপনারা সময় দিলাম আমি 30 সেকেন্ড, মুখস্থ করে দেন। ঠিক আছে, আমি সময় দিলাম 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, আপনারা মুখস্থ করে দেন। যাদের এই 4টা ধাপ মুখস্থ হয়ে গেছে তারা লেখেন ডান। আচ্ছা মাশাআল্লাহ, যাক আপনারা মুখস্থ করে ফেলছেন, এই জন্য খুব ভালো লাগতেছে। তাহলে এইবার আসেন, আমি এটাকে একটু ছোট করে দিলাম। হ্যাঁ, আমি এটাকে একটু ছোট করে দিলাম। আমরা এবার প্র্যাকটিক্যালি এটার ব্যবহার দেখব। তাহলে আমরা প্র্যাকটিক্যালি
এটার ব্যবহার দেখব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এক্সাম্পল। এবার আমরা এক্সাম্পলস দেখব। ধরেন আপনি আমরা একটা বাক্য পেলাম যে রানা হেল্পস দ্য চিলড্রেন। রানা সেই বাচ্চাদেরকে সহায়তা করে হু লিভ ইন স্লামস, যারা বস্তিতে বসবাস করে। এখানে আমি স্লামস বা বস্তির সামনে একটা দা লিখি নাই। কেন দা লিখি নাই? আচ্ছা দেখেন, আমি কিন্তু আজকে আমাদের এই যে আনলক ইংলিশ উইথ সুমন, আনলক ইংলিশ উইথ সুমন এই ফেসবুক পেজটাতে আর্টিকেলের একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। এর আগেও একটা ক্লাস নিয়েছি। আর্টিকেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই রাইটিং এর ক্ষেত্রে। এটা আপনারা আমাদের আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলে গেলেও পেয়ে যাবেন, একটু দেখে নিন। অনেকে বলতে পারেন যে ভাইয়া সে তো বস্তির ছেলেদেরকে সহায়তা করে, এখানে দা লিখলেন না কেন? কারণ আমরা তো কোনো নির্দিষ্ট বস্তির ছেলেরে রানা সাহায্য করে তা বলি নাই, সে যে কোনো বস্তির ছেলেকেই রানা সাহায্য করে। হ্যাঁ, তাই আমরা এখানে দা লিখি নাই। আমরা এবার একটু এই বাক্যটাতে খেয়াল করে দেখব। এই বাক্যটাতে প্রথমে দেখেন তো অ্যান্টিসিডেন্ট আছে কিনা। এই যে আছে। তাহলে চিলড্রেন হলো অ্যান্টিসিডেন্ট, আমি সংক্ষেপে ANTCD লিখলাম। হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট আছে। হ্যাঁ, এবার রিলেটিভ প্রোনাউন আছে কিনা আমরা একটু দেখি। রানা সেই বাচ্চাদেরকে সাহায্য করে যারা, যারা মানে কারা? এই যে দেখেন, এইটা হয়ে গেছে আমাদের RP রিলেটিভ প্রোনাউন। এবার আমরা দেখি অক্সিলারি ভার্ব আছে কিনা। না, অক্সিলারি ভার্ব নাই। এবার আমরা দেখব এই সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আপনাদেরকে আমি রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসে হালকা পাতলা অ্যাক্টিভ প্যাসিভের ব্যাখ্যা দিয়েছিলাম। আমি বলেছিলাম যদি দেখেন যে সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করতেছে তাহলে অ্যাক্টিভ। আবারও বলি, যদি দেখেন যে ভার্বের কাজ সাবজেক্ট করছে তাহলে সেটা অ্যাক্টিভ, আর যদি ভার্বের কাজ সাবজেক্ট করতে না পারে তাহলে সেটা প্যাসিভ। আমি যদি হুটাকে মুছে ফেলি তাহলে এখানে যে বাক্যটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো দ্য চিলড্রেন লিভ ইন স্লামস। অনেকে বলতে পারেন ভাইয়া লিভস কেন লিখলেন না? এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই কি ভার্বের সাথে যোগ করা যায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হয় তো, তাই না? থাকতে হয় সাবজেক্টটা। এখানে যেহেতু চিলড্রেন শব্দটা প্লুরাল তাই আমি এস যোগ করি নাই। এবার এই বাক্যটা দেখেন তো, দ্য চিলড্রেন লিভ ইন স্লামস, বাচ্চারা বস্তিতে বাস করে। এটা একটা অ্যাক্টিভ ভয়েস, এটা কিন্তু একটা অ্যাক্টিভ ভয়েস, এটা আমি বুঝা ফেলাইছি। হ্যাঁ, এটা আমাদের বুঝতে বাকি নাই। তাইলে আমরা যে কাজটা করব, আমরা এটাকে শনাক্ত করে ফেলি। এইটা হলো একটা অ্যাক্টিভ। এইবার আসেন, এই অ্যাক্টিভে আছে কমপ্লেক্স সেন্টেন্স, আমরা এটাকে সিম্পল বানাবো। তাহলে প্রথমে কি করতে হবে? অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, তাহলে আমরা হুরে তুলে দিলাম। এবার অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়, এখানে নাই। তারপরে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আসেন আমরা একটা কাজ করি। আগের অংশটা সেম লিখলাম, রানা হেল্পস দ্য চিলড্রেন, রানা বাচ্চাদেরকে সহায়তা করে। এইবার দেখেন হু উঠে গিয়ে মূল ভার্বের সাথে যেহেতু অ্যাক্টিভ ভয়েস আইএনজি যোগ হয়ে যাবে। লিভিং ইন স্লামস, বস্তিতে বসবাসকারী বাচ্চাদেরকে রানা সহায়তা করে। আর আপনারা জানেন কিনা একটু মনে করায় দিই, যেই জায়গাটা রিডিউস হয় ওই জায়গাটার বাংলা অনুবাদ উল্টা দিক থেকে আসে। তাহলে এই বাক্যের বাংলা অনুবাদ ছিল সিধা, রানা বাচ্চাদেরকে সহায়তা করে যারা বস্তিতে বাস করে। আর এই বাক্যটার বাংলা অনুবাদ হচ্ছে উল্টা। এই বাক্যটার বাংলা অনুবাদ কি? রানা বস্তিতে বসবাসকারী বাচ্চাদেরকে সাহায্য করে। তাহলে দেখেন আগেরটা ছিল কি বাবা? এইটা ছিল কমপ্লেক্স। আমরা এটাকে কি বানাইলাম বললেন না আবার যে ভাই সিমপ্লেক্স। হ্যাঁ, এটাকে বানালাম আমরা সিম্পল। ওকে, বোঝা গেছে কিনা একটু কমেন্ট করেন প্লিজ। আব্দুল আজিজ ভাই, এটা কি ইমোজি দিলেন ভাই? কান্নার ইমোজি নাকি? আচ্ছা, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। এইবার আসেন আমি আপনাদের জন্য একটা কমপ্লেক্স সেন্টেন্স দেই, আপনারা এটাকে সিম্পল বানায় দেন। ধরেন আমি লিখলাম রানা কালেক্টেড a mobile phone
রানা একটা মোবাইল ফোন কালেক্ট করলো, সংগ্রহ করলো, which was imported, যেটা আমদানি করা হয়েছে, from তাইওয়ান থেকে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? কারণ এখানে দুইটা ক্লজ আছে। প্রথম ক্লজটা হচ্ছে স্বাধীন ক্লজ। রানা কালেক্টেড আ মোবাইল ফোন, রানা একটা মোবাইল ফোন সংগ্রহ করলো, এটা একটা স্বাধীন ক্লজ। আমরা যদি এতটুকু বলি যেটা তাইওয়ান থেকে আমদানি করা, মনোভাব প্রকাশ পায় না, এটা অধীন ক্লজ। তাহলে স্বাধীন আর অধীন থাকার কারণে এই সেন্টেন্সটা হয়ে গেছে কমপ্লেক্স। এবার আপনাদের পালা, আপনারা এটাকে সিম্পল বানায় দেন। ঠিক আছে? কামরুল ইসলাম ইমন অলরেডি লিখতে লিখতে আনসার লিখে ফেলছেন, বাকিরা ট্রাই করেন একটু। এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ, এই তো বুঝে ফেলছেন। তাহলে আমি একটু আপনাকে ভেঙে ভেঙে দেখাই। দেখেন এখানে দুইটা বাক্য আছে। প্রথম বাক্যটা কি? রানা কালেক্টেড আ মোবাইল ফোন। দ্বিতীয় বাক্যটা কি? মোবাইল ফোন ওয়াজ ইম্পোর্টেড ফ্রম তাইওয়ান। তাহলে এখানে বাক্য আছে দুইটা। দ্বিতীয় বাক্যটা দেখেন, আ মোবাইল ফোন ওয়াজ ইম্পোর্টেড ফ্রম তাইওয়ান। আপনারা বলেন তো, আ মোবাইল ফোন ওয়াজ ইম্পোর্টেড ফ্রম তাইওয়ান, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আব্দুল্লাহ মামুন ভাই এই যে ধরা খায়া গেছেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? তো আমি বলেছিলাম যে সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করে সেটা অ্যাক্টিভ, না করলে প্যাসিভ। ইম্পোর্ট মানে আমদানি করা। জীবনে কোনোদিন শুনছেন আপনি যে আমদানি করার কাজ ফোন করে না? তাহলে এটা প্যাসিভ। ওকে, তাহলে এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা পেয়ে গেছি এখানে একটা প্যাসিভ ভয়েস, এইটা হলো প্যাসিভ। তাহলে যেহেতু প্যাসিভ, তাহলে প্রথমে কি হবে? অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন উঠে যায়, যে উইস্টারে উঠায় দিলাম। অক্সিলারি ভার্ব থাকলে সেটা উঠা যায়, ওয়াস্টারে উঠায় দিলাম। প্যাসিভ ভয়েসে V3 হয়, অলরেডি V3 হয়ে গেছে। তাহলে আমরা এটার বাংলা অনুবাদ করি, দেখেন, মানে পুরোটাকে সিম্পল বানাই। রানা কালেক্টেড আ মোবাইল ফোন imported from Taiwan। এই যে দেখেন সিম্পল হয়ে গেছে। ওকে, তাহলে আগের বাক্যটার বাংলা অনুবাদ ছিল, রানা একটা মোবাইল সংগ্রহ করেছিল যেটা তাইওয়ান থেকে রানা একটা ফোন সংগ্রহ করেছিল যেটা তাইওয়ান থেকে আমদানি করা। আর আমি যেটা বললাম বাবা, যখনই ক্লজটাকে রিডিউস করবেন, এটা কিন্তু রিডিউস করা, হ্যাঁ, রিডিউস করার একটা টেকনিক। রিডিউস করলে তখন যতটুকু রিডিউস হয় ততটুকুর অনুবাদ উল্টা দিক থেকে হয়। তাহলে আপনাকে প্রথমে সাবজেক্টের অনুবাদ করতে হবে, কারণ ইংরেজিতে সাবজেক্টের অনুবাদটা আগে করতে হয়। তাহলে আমরা বলবো রানা, আর ভার্বের অনুবাদটা ইংরেজিতে সবার শেষে বলতে হয়। তাহলে আমরা বলবো রানা তাইওয়ান থেকে আমদানিকৃত একটা ফোন সংগ্রহ করেছিল বা কিনেছিল। এই তো কাজ শেষ। বুঝতে পেরেছেন কিনা কুইকলি একটু বলে ফেলেন তো। এই তো মাশাআল্লাহ, বুঝতে পারছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এইবার আসেন আপনাদেরকে মানে দেখাচ্ছি আমি ক্লজ রিডাকশন এর দুর্দান্ত একটা উদাহরণ দেখাই। ঠিক আছে, আমি একটা ক্লজ আপনাদেরকে রিডিউস করে দিচ্ছি, আপনারা এই ক্লজটাকে দেখি কমপ্লিট লিখতে পারেন কিনা। ঠিক আছে, অথবা আমি আব্দুল আজিজ ভাই বলতেছেন বুঝেছি কিন্তু লিখতে পারছি না। ভাই, এটা লিখতে হবে স্যার, আইএলস প্যাসেজে এটা দেখা যায়। সজীব ভাই বলতেছেন আইএলস প্যাসেজ। জি ভাই, আইএলস এর প্যাসেজে একদম নিয়মিত একটা টপিক এটা ভাই, নিয়মিত একটা টপিক, শুধু আইএলস প্যাসেজে না ভাই। এই জিনিসটা আপনি বুঝালে বুঝবেন এমন কেউ আছে? নাসিমা ইসলাম, জাজাকাল্লাহ। বাবা, এই জিনিসটা দেখেন, আপনি যদি রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে পারেন 2-4টা সেন্টেন্সে, যিনি আপনার খাতা দেখবে, আপনার লেখনী দেখবে, উনি বুঝে ফেলবে যে আপনি খুব উচ্চ মার্গীয় ব্যাকরণ জানেন। এবার আমি আপনাদেরকে একটা বাক্য লিখে দিচ্ছি, আপনারা এটাকে রিডিউস করবেন। হ্যাঁ, তাহলে আমি বাক্যটা লিখে দিই। ধরেন আমি লিখলাম যে রূপা will
রূপা উইল, সরি আমি আরেকটু বড় করি, রূপা who lives in যশোর will marry Himu who works in a shop which is situated at Narayanganj. Narayanganj, which is known as the Dandi of Bangladesh. এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এই সেন্টেন্সটাকে আপনারা রিডিউস করেন, যতবার বা যত বেশি রিডিউস করা সম্ভব ততটুকু রিডিউস করে আপনারা একটু কমেন্ট করেন দেখি। অনেকে ট্রাই করতেছেন, ভালো লাগতেছে, থ্যাংক ইউ। এরকম এরকম আসলে নিয়মিত ট্রাই করতে হবে, বুঝছেন? আর নিজে থেকে বাক্য লেখা শিখতে হবে। এরকম যদি লিখতে না পারেন তাহলে কিন্তু ভাই ভালো লাগবে না, বুঝেন নাই? আচ্ছা তাহলে আসেন আমরা এটার একটু সাইজ করি। হ্যাঁ, তাহলে আমরা জানি এই যে দেখেন তো অ্যান্টিসিডেন্ট আছে কিনা, এই যে অ্যান্টিসিডেন্ট আছে, রিলেটিভ প্রোনাউন আছে কিনা, এই যে আছে। হ্যাঁ, তাহলে এই যে হু লিভস, এখানে ঝামেলা আছে, এখানে আমরা সাইজ করতে পারি। যশোর ম্যারি হিমু, এই যে হিমু হলো একটা অ্যান্টিসিডেন্ট। এই যে হু ওয়ার্কস, এই যে রিলেটিভ প্রোনাউন আছে, তার মানে এই জায়গাটাতেও আমরা সাইজ করতে পারবো এটারে। এরপরে দেখেন শপ, এটাও একটা নাউন, তার মানে এটাও একটা অ্যান্টিসিডেন্ট, কারণ উইচ হলো শপরে বোঝাইছে, এই যে রিলেটিভ প্রোনাউন। ইজ সিচুয়েটেড, এই জায়গাটাতে আমরা সাইজ করতে পারবো। নারায়ণগঞ্জ, এইটাও একটা নাউন, তার মানে এটাও একটা অ্যান্টিসিডেন্ট, কারণ উইচ এই নারায়ণগঞ্জই বোঝাচ্ছে, রিলেটিভ প্রোনাউন। ইজ নন, এইটারও আমরা সাইজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা যেই কাজটা করব, এবার দেখেন রূপা হু লিভস ইন যশোর, এই বাক্যটাকে আমরা কি বলতে পারি? আমরা বাক্যটাকে এইভাবে বানাই ফেলতে পারি, রূপা লিভিং ইন যশোর। এতটুকুর অনুবাদ ছিল সোজা, রূপা যে যশোরে বাস করে। এবার এটার অনুবাদ হবে উল্টা, যশোরে বসবাসকারী রূপা। এইবার দেখেন ভার্ব চলে আসছে, উইল ম্যারি। ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে দেখাই, এই যে আমি লিখতেছি উইল ম্যারি, বিয়ে করবে। কারে বিয়ে করবে? হিমুরে, এই যে হিমু। এবার দেখেন হু ওয়ার্কস, এই যে দেখেন অ্যাক্টিভ ভয়েস, তাই লিভটা লিভিং হয়ে গেছে, তাহলে এইখানে হয়ে যেতেছে ওয়ার্কিং ইন আ শপ। এবার দেখেন হুইচ ইজ সিচুয়েটেড, প্যাসিভ ভয়েস, শপ নিজে নিজে সিচুয়েট করতে পারে না, সিচুয়েটেড অ্যাট, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, এনজি মানে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ নিজে নিজের জানে না, চিনে না, তাহলে নোন অ্যাজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। এই পুরা সেন্টেন্সে সাবজেক্ট হলো রূপা, অবজেক্ট হলো হিমু। এতটুকু বাংলা অনুবাদ উল্টা দিক থেকে আসবে। এটা তো ভার্ব, আমরা জানি ভার্বের অনুবাদ শেষে করতে হয়। এতটুকুর অনুবাদ পুরাটাই উল্টা দিক থেকে আসবে। যখনই কোনো ক্লজ রিডিউস হয়, বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হয়। তাহলে এটার অনুবাদ হবে যশোরে বসবাসকারী রূপা। এবার পুরাটা উল্টা দিক থেকে, কারণ আমরা জানি যদি থাকে প্রেপোজিশন, অনুবাদ হয় অপোজিশন। খেয়াল করেন কিন্তু ভাই, এইভাবে অনুবাদ বাংলাদেশের কোনো বই শেখায় না। দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে এই। হ্যাঁ, এক ভাই জিজ্ঞেস করতেছে শুধু নাউন হয় না, এটা প্রোনাউন হইতে পারে। আমি এখানে রূপা না লিখে সি লিখতে পারতাম, প্রোনাউন হইতে পারতো। ধরুন আমি এখানে রূপা লিখি নাই, সি লিখছি, সমস্যা নাই তো। তাহলে বাক্যটার অনুবাদ দেখেন, আমি বাক্যটার বাংলা অনুবাদ করে দিচ্ছি। দেখেন অনুবাদ আসতেছে, যশোরে বসবাসরত বা বসবাসকারী
বসবাসকারী রূপা। এবার আমরা জানি যদি থাকে প্রেপোজিশন অনুবাদ হয় অপোজিশন। এই যে একটা প্রেপোজিশন, এই যে একটা প্রেপোজিশন, এই যে একটা প্রেপোজিশন, এই যে একটা প্রেপোজিশন, তাই উল্টা দিক থেকে অনুবাদ আসবে। তাহলে বাংলা কি আসতেছে? যশোরে বসবাসকারী রূপা, রূপা বাংলাদেশের ড্যান্ডি হিসেবে পরিচিত, বাংলাদেশের ডান্ডি হিসেবে পরিচিত, পরিচিত এইবার আসছে দেখেন পরিচিত এনজি মানে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত একটা দোকানে কর্মরত হিমুকে, সাবজেক্ট আর অবজেক্ট পাইছি, ইংরেজিতে ভার্ব লিখতে হয় শেষে, বিয়ে করবে। বিয়ে করবে। দেখেন বুঝছেন কিনা, বাক্যটা বুঝতে পেরেছেন কিনা, অনুবাদটা বুঝতে পেরেছেন কিনা। এই লেভেলের অনুবাদ বাংলাদেশের বইগুলো কখনোই স্টুডেন্টদের সাথে ভেঙে ভেঙে ব্যাখ্যা করে না। আমি জানি না তারা কেন করে না, বাট এটা করা উচিত। আপনারা বুঝতে পেরেছেন কিনা কুইকলি একটা কমেন্ট করেন প্লিজ। সাইফুল ইসলাম সজীব ভাই বলতেছেন অ্যাডভান্স রাইটিং হয়ে গেছে স্যার। জি ভাই, ডেফিনেটলি এগুলো তো অ্যাডভান্স লেভেলের রাইটিং। দেখেন এইরকম বাক্য অনেকে বুঝবই না ভাই। অনেকে চিন্তা করবে কি, ভাই রে ভাই বুঝতেছি না, রূপার পরে হুট করে করতে আইনজি যোগ হইলো। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাই এটা নিলে আপনি কইরা দিছেন, আমি কেমনে বুঝবো যে এই রুলটা চলে আসছে? হ্যাঁ, এই যে আমি লিখে দিই, দেখেন চেউ মানে চেনার উপায়। আপনি কিভাবে চিনবেন? চেনার উপায়টা কি? খুব সহজ চেনার উপায় ভাই, মারাত্মক সহজ এটা চেনার উপায়। চেনার উপায়টা কি? হ্যাঁ, যদি দেখেন যে কোনো একটা নাউন অথবা কোনো একটা প্রোনাউন দেয়া আছে, হ্যাঁ, নাউন বা প্রোনাউনের পরে অহেতুক দেখতেছেন কোনো কাজ কাম নাই, হুট করে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে, তাহলে বুঝবেন এটা অ্যাক্টিভ ভয়েসে রিডিউস হয়েছে। আবার যদি দেখেন নাউন বা প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব নাই, হুট করে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে গেছে, তার মানে বুঝা ফেলাবেন এখানে এটা রিডিউস হয়ে গেছে। হ্যাঁ, শাহনওয়াজ ভুইয়া ভাই বলছেন ওয়ান্ডারফুল, ধন্যবাদ ভাই। যেমন আমি একটা বাক্য দেখাই, আমার একটা বাক্য লিখে দিচ্ছি। যেমন আমি বলতে পারি I want to read the books. I want to read the books. এই চলে আসছে written in 1919। তাহলে দেখেন আপনি কেমনে বুঝবেন এখানে রিডিউস হয়েছে? এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নাই। আপনি দেখতে পাইতেছেন যে কোনো কাজ কাম নাই, এটা নাউনের পরে কইতে জানি একটা ভিত্রি আইসা পড়ছে, তার মানে এখানে রিডিউস হয়ে গেছে ভাই। তাহলে আপনারা কি বলতে হবে? I want to read the books written in 1919। তাহলে আপনি বুঝতে পারছেন যেহেতু হুট করে একটা ভিত্রি আইছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস, না হলে তো ভিত্রি আসতো না। তাহলে এটা কি দেখেন, which were, পাস্ট টেন্স তো তাই ওয়ার লিখছি, which were written in 1919। তাহলে বিষয়টা আসতেছে আমি I want to read the books। তাহলে দেখেন এইটা হলো আমাদের সাবজেক্ট, এই হচ্ছে আমাদের ভার্ব, ফাইনাইট নন ফাইনাইট একসাথে ধরছি। তাহলে উল্টা দিক থেকে আমরা চলে আসি, আমি 1999 সালে লিখিত বইগুলো পড়তে চাই। দেখছেন চলে আসছে। ওর বাবা আসবে, মা চা দেখবে, কিছু করার নাই। হ্যাঁ, এটা আপনি বুঝতে পারবেন। খালি বললেন না যে চাই আর কি কবি ক, তাইলে তো বিপদ। আপনাকে এটা মনোযোগ সহকারে দেখতে হবে। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন I met two little boy carrying প্যাডি মানে ধান। তাহলে দেখেন আপনি বুঝে ফেলাইছেন যে ভাই ঘটনা কি, টু যেহেতু আছে বয়েজ হবে। হ্যাঁ, আপনি বুঝে ফেলাইছেন ভাই
কোনো কাজ কাম নাই, বয় একটা নাউন, নাউনের পরে হুট করে কাটিং কি জন্য চলে আসলো, এটা কাটিং। হ্যাঁ, এই যে হুট করে ভার্বের লগে আইএনজি যোগ হয়েছে, কাজটা কি হয়েছে এনে, এটা বোঝার জন্য তো আর রকেট সায়েন্স জানা লাগবে না মনি, আপনি বুঝতে পারতেছেন। হু, আর যেহেতু পাস্ট টেন্স, হু ওয়ার কাটিং, এই যে দেখেন রিলেটিভ প্রনাউন উঠে গেছে, অক্সিলারি ভার্ব উঠে গেছে, আইএনজি যোগ হয়ে গেছে। তাই এইটা বোঝার জন্য আপনার খুব বেশি রকেট সায়েন্স জানার মানার দরকার নাই, ঠিক আছে ডিয়ার। সো আমরা আপনাদের সাথে মোটামুটি ভেঙে ভেঙে আপনাদের সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে 3টা ক্লাস নিয়েছি। যদি আমি অসুস্থ থাকার কারণে আমি প্রতিটা ক্লাস 2 ঘন্টার করে নিতে পারতাম, আমি এত বড় বড় লম্বা ক্লাস নেই নাই। এর বাইরেও আরো 2-1টা রুল আছে, আমি আপনাদের সাথে আমাদের ভিডিও লিংক শেয়ার করে দিব, বাকিগুলো একটু দেখে নিয়েন নেক্সট ডে। হ্যাঁ, এর পরের ক্লাসগুলোতে গিয়ে আমরা নতুন কোনো টপিকে চলে যাব। এখন আপনারা কোর বিষয়টা যেহেতু ধরতে পারছেন, এই বিষয়টা বুঝে ফেলাইছেন, তাহলে আমি বিশ্বাস করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার জন্য আপনারা রকেট সায়েন্স জানার দরকার নাই। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আপনাদের সাথে একটা ছোট্ট তথ্য শেয়ার করি, সেটা হলো আপনাদের যদি কোনো ভাই বোন থাকে, আপনারা তো আমাদের এই রিটেন ব্যাচটাতে আছেন, আপনারা জানেন আমি ক্লাসগুলো কিভাবে নেই, কেমনে নেই, কতটুকু ভালোভাবে নেওয়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ, তো আপনারা আমাদের 17ই ফেব্রুয়ারি থেকে, আজকে 10 তারিখ ফেব্রুয়ারির, 17ই ফেব্রুয়ারি থেকে আমরা এই আপনাদের মতোই আরেকটা ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাচ চালু করতেছি, যেখানে যারা ইভেন আমাদের এই রানিং ব্যাচে কিন্তু 6-7 এর স্টুডেন্টও আছে ভাই। হ্যাঁ, যদি একটু ভালো মানে পড়ুয়া স্টুডেন্ট যদি হয়, আর যদি টুকটাক ইংরেজি পড়তে পারে ঠিকঠাক মতো, আর যদি বাসায় স্টাডি করে, তাহলে ক্লাস 6 এর স্টুডেন্টও পারবে, বাট 8 হলে ভালো হয়। 8 থেকে ইভেন যারা আইএলটিএস এক্সাম দিবে সবার জন্য ইনশাল্লাহ এই কোর্সটা একটা সুপার ডুপার কোর্স। সাথে বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, যে কোনো রিটেন, হ্যাঁ আইএলটিএস বলেন কিংবা এনটিআরসি এর স্কুল লেভেলের যে রাইটিং অংশটা আছে বা রিটেন অংশটা আছে, সেটাও শতভাগ কাভার হবে। আপনাদের কোনো ভাই বোন থাকলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু শেয়ার করে দিয়েন। তাহলে ভালো দেখেন সবাই, আসসালামু আলাইকুম, আদাব, টাটা।